22টা কালার আছে। এই দেখ কাট পাড়ের 22 কালার আছে। এগুলো তোমাদের কিরকম দামে বিক্রি হয়? এগুলো 8,500 করে দিই। সংসারের দায়িত্ব থেকে নিজের স্বপ্ন, সব কিছুর মাঝে যারা খুঁজে নিয়েছে নিজের পরিচয়, তাদের লক্ষ্য পূরণ হবেই, একদিন হবেই জয়। আজ এমনই চারজন দিদির ঘরে বাইরে এগিয়ে চলার গল্প শুনব। রিয়া জিওগ্রাফি পড়তে পড়তে সোশ্যাল ওয়ার্কের কাজ শুরু। কেন মনে হলো সোশ্যাল ওয়ার্কের কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করবে? প্রথমত হচ্ছে যে আমরা যে গ্রামগুলোতে যেতাম সেখানে মানুষদের জীবনযাত্রা অনেকটাই বিধ্বস্ত, মানে কোনো কিছুই তাদের মানে সেই রকমভাবে যেটা আমরা হয়তো হাতের নাগালে পেয়ে যেতাম সেই জিনিসটা তারা পেত না। আর ছোট থেকে আমি বাবাকে দেখেছি বিভিন্ন মানুষের বিভিন্ন দরকারে যখন যার দরকার তখনই ছুটে গেছেন, পাশে থেকেছেন। মাকে দেখেছি মানে এমনও হয়েছে যে হয়তো বাবা মাকে নতুন কোনো শাড়ি গিফট করে সেটা সে একবারও পরেনি, কোনো মানুষ এসে হয়তো চেয়েছে সেটাও বার করে দিতে। তো এইভাবে আমার বড় হয়ে ওঠা। আর যখন আমি সেই জায়গায় গিয়ে পৌঁছালাম এবং আমিও ইমোশনালি মানুষদের সাথে কানেক্ট করতে শুরু করলাম, সেই দিন থেকে আমি ঠিক করলাম যে আমি তাদের নিয়ে কাজ করব এবং তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করব। বর্তমানে আমরা যে গ্রামগুলোতে কাজ করি সেখানে বাচ্চারা ইংলিশে রাইমস বলে, তারা অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশুনো করছে, তারা বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে এবং মহিলারা হাতের কাজ শিখে অনেকটা উন্নত হচ্ছে। এবং আগে সেখানে এগুলো কিছু ছিল না, স্কুলও ছিল না। স্কুল ছিল কিন্তু সেইভাবে মানে আমাদের যেটা গতানুগতিক পড়াশোনার মাধ্যম আমরা সেইটাকে ভেঙে একদম অ্যাক্টিভিটির মাধ্যমে একদম সহজলভ্য, হয়তো রাস্তার মধ্যে পাথর পড়ে আছে, 2টো পাথর আর 3টে পাথর যোগ করলে যে 5 হয় ওটা ওরা গুনে গুনে শিখে যায় অঙ্কটা খুব সহজভাবে। আমরা যেরকম কিতকিত খেলতাম গোল গোল করে সেই রকম ওটাতে নাম্বার দেওয়া রইলো, আমরা বলতাম যে এটার সঙ্গে এটা যোগ করলে কত হয় সেটাতে গিয়ে জাম্প কর। তাহলে এইভাবে ওরা না ম্যাথসটা থেকে এমনিভাবে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশোনাটা শেখাচ্ছি, তাতে কি তাদের ব্রেনের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা অনেক ইজিলি হচ্ছে। আর আরেকটা গ্রাম রয়েছে, যে গ্রামের কথা বললাম সেটা একদমই আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেখানে এখনও ইলেকট্রিসিটি নেই। যখন আমরা গিয়েছিলাম ওখানে তখন ওখানে একটা বাড়ি ছিল যেটা পরিত্যক্ত হিসেবে ছিল এবং আমরা ওখানে গিয়ে বাড়ির মালিককে খুঁজে বার করি এবং তাকে বলি যে তোমার এই বাড়িটা আমাদেরকে দাও, আমরা সেখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, ধরুন তোমাকে কিছু ভাড়া হিসেবে দেবো, তাহলে তোমার যে বাড়িটা পড়ে আছে তুমিও কিছু ভাড়া পাবে আর বাচ্চাগুলো পড়াশোনা শিখতে পাবে। আস্তে আস্তে আমরা সেখানটাকে একটা ছোটোখাটো পাঠশালা, ওপেন ইয়ার পাঠশালার মতো করতে পেরেছি। বাচ্চারা রেগুলার আসে, পড়াশুনো করছে এবং সেখানে মহিলারা বিভিন্ন ট্রেনিংও নিচ্ছে। ধরো তোমার এত বড় একটা সংগঠন, সোশ্যাল ওয়ার্ক করতে গেলে তো একটা ফিনান্সের ব্যাপার থাকে, তো এই ফিনান্সিয়াল সাপোর্ট পাও করতে গেলে? প্রথমে আমরা যখন কাজ করতে শুরু করছি তখন আমরা সেরকম সাপোর্ট পেতাম না, মানে চ্যারিটি বিগান্স এট হোম, আমরা বাড়ির লোকের কাছ থেকে কিছু কিছু মানে বলতাম যে এখানে সাহায্য করতে হবে এরকম। তারপর আমাদের কলেজে প্রফেসরসরা ছিল, তখন তো কলেজে পড়তাম, তাদের কাছে চাইতাম। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলোকে ছাড়তে শুরু করলাম, তো প্রচুর মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে ক্রাউড ফান্ডিং এর জন্য। অল দ্য বেস্ট থ্যাংক রিয়া, ইউ, থ্যাংক ইউ, এগিয়ে চলো এইভাবেই জীবন। থ্যাংক ইউ। পল্লবী, রেস্টুরেন্ট চালাচ্ছ এখন, কিভাবে শুরু হলো এই রেস্টুরেন্ট? আমি খুব রান্না করতে ভালোবাসতাম। আগে কি তুমি গৃহবধূ ছিলে পুরো? হ্যাঁ, পুরো গৃহবধূ ছিলাম, তো আমার প্রচণ্ড রান্না করার নেশা। আর আমার শ্বশুরবাড়িতে সবাই খেতেও খুব পছন্দ করে। তো আমি লকডাউনের সময় আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এরকম একটা রেস্টুরেন্ট খুললে কেমন হয়। তো ও আমার উপরে ভরসা রেখেই ও আমার পাশে দাঁড়িয়েছিল, ও আমাকে হেল্প করেছিল। আমার শ্বশুরমশাইয়ের জায়গাটা ছিল মানে যেখানে আমার রেস্টুরেন্টটা, তো শ্বশুরমশাইও হেল্প করেছিল। তো সবাই মিলে আমাকে হেল্প করে আমাকে সাহায্য করেছিল রেস্টুরেন্টটা তৈরি করতে। তো প্রথম কয়েকদিনের মধ্যেই আমি যে এতটা মানুষের ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতে পারিনি। মানে 2021-এ আমার 8ই অক্টোবর আমার রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল। আজ 2026-এ এসে মানে আজকে 2-3 ঘন্টা ওকেশনালি ওয়েটিং থাকে। স্পেশালিটি কি আছে তোমার রেস্টুরেন্টে? স্পেশালিটি হচ্ছে চেলো কাবাব আর ফিশ বাটার ফ্রাই। মানে আমরা তো ফিশ ব্যাটার ফ্রাই খাই সাধারণত, কিন্তু আমাদের রেস্টুরেন্টে ফিশ বাটার ফ্রাই পুরো অরিজিনাল বাটারে ভাজা হয়। আচ্ছা, আর আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে মিষ্টি দোকান। ও সেটা কারা দেখে? ওটা আমার শ্বশুরমশাই, আমার দেওর, সবাই খাবার দাবার নিয়েই আছে? হ্যাঁ একদম, আমার বাপের বাড়িও মিষ্টি দোকান। ও আচ্ছা আচ্ছা, ওইভাবেই বোধহয় বিয়েটা হয়েছে তাহলে নাকি? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওইখানেরও যে বেস্ট আইটেম আমাদের রাবড়ি আর ক্ষীরের মালপোয়া, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। মানে অনেক দোকান কপি করার চেষ্টা করেছে বাট এখনো পর্যন্ত কেউ সাকসেস হতে পারেনি। তো আচ্ছা। আমি সেই আইটেমটাও নিয়ে এসেছি আপনার জন্য। তো তোমাদের মিষ্টির দোকানের নাম কি?
মিষ্টির দোকানের নাম হচ্ছে প্রিয় তৃপ্তি। আর রেস্টুরেন্টের নাম কি রেস্টুরেন্টের দিয়েছো? নাম হচ্ছে মাসালা দরবার। ভেরি গুড। আর পরিবারে কে কে আছেন পল্লবী? পরিবারে আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার 2 ছেলে, দেওর, যা, তার একটা পুচকে, আমার হাজবেন্ড, সবাই একসাথে থাকো? সবাই একসাথে। ঠিক আছে, খুব ভালো পল্লবী, খুব ভালো থেকো, সবাইকে নিয়ে আনন্দের সাথে এবং ব্যবসা আরো বড় করো। অল দ্য বেস্ট। গৃহবধূ থেকে কাঁথা স্টিচ শিল্পী কিভাবে শুরু হয়েছিল? কিভাবে শুরু হয়েছিল বলতে, আমার বিয়ে হয়েছে অনেক ছোটতে দিদি। বিয়ে দেওয়ার পর থেকেই 2 বছর পর আমার বেবি হলো। বেবি হওয়ার পর তারপর আমার বর একটা কন্টেক্সচুয়াল স্কুল টিচার। ঠিক আছে, ওনার যেরকম বেতন সেইভাবে সংসার চালানো বা আমার মানে নিজের পার্সোনালভাবে চলা এটা সম্ভবের মধ্যে পড়তো না। তার জন্য ওর সাথে আলোচনা করলাম আমার বরের সঙ্গে যে একটু নিজেরা যদি আর একটু কিছু উন্নতির দিকে যায় তাহলে কি ভালো হয় না? তো বললো যে হ্যাঁ অবশ্যই। তো আমি মাকে সেটা বললাম যে মা এরকম বলছে, তো বলছে তুই ব্যবসায় লাগ, ব্যবসায় থাকলে তোর কি তুই একটা উন্নতির দিকে যেতে পারবি। সেটাও তো বুদ্ধিটা খুব ভালো, কিন্তু মা আগে ব্যবসা করেছে, 2007 সাল থেকে ব্যবসা করেছে, কিন্তু মায়ের ব্যবসাটাকে আমি এতটা তাকিয়ে দেখিনি গো, কারণ আমি ওটাকে পছন্দই করতাম না যে কখনো আমি এই ঘিচিমিচিতে ঢুকবো না। আমি মার কি ব্যবসা ছিল? কাঁথা স্টিচেরই ব্যবসা, ও 2007 সাল থেকে। তো ফুল সাপোর্ট মা করছিল আমাকে। আস্তে আস্তে তারপরে যখন ব্যবসা শুরু করবো, কি করে শুরু করবো, মা বললো তো আমি আছি, তুই শুরু কর না, আমার তো প্রোডাক্ট আছে, তুই আস্তে আস্তে এগিয়ে মা যা। হাতে করে ব্যবসা? হ্যাঁ একদম, মায়ের হাতে করি। তো এখন তুমি বলছো 300 জন মহিলা তোমার কাছে কাজ করে? হ্যাঁ একদম। আমি তো নিজে চেয়েছি যে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমার সাথে সাথে যে 300টা মেয়ে একটা পরিবার সামলাচ্ছে, তারা মানে আমার উপর ডিপেন্ডেড, তারা যে না ওদের কাছ থেকে কাজটা নেবো, নিজেরা একটু কাজ করব, তবেই না নিজের সংসারটা চালাতে পারবো। আমি যেরকম নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, তারাও আমার দ্বারা তারা দাঁড়াচ্ছে। তো ধরো এই শাড়িগুলো যেগুলো তৈরি করো, তারপর সেগুলোকে কিভাবে কি বিক্রি করো, কোথায় পাঠাও? এইগুলো ধরেন অনলাইনে তো বিক্রি হয়, তারপরে আমি কি করেছি সরকারি এক্সিবিশনগুলো করি। ঠিক আছে, খাদি ইউনিট করে নিয়েছি, ওখান থেকে যত সরকারি মেলা হয়, যত এক্সিবিশন হয়, সমস্ত আমার কাছে চলে আসে। হ্যাঁ, এবারে ওখানে না গেলে কি হবে, আমি কোনো কাস্টমার পাবো না। অনলাইনে কাস্টমার কিছুটা থাকবে, কত 200-300, তার বেশি থাকবে না। কিন্তু আমি যদি কোনো একটা জায়গায় এক্সিবিশনে গেলাম, এই কিছুদিন আগে দিল্লি প্রগতি ময়দান গেলাম এক্সিবিশনে, ওখানে অনেক হোলসেলার আছে, অনেক অনেক কাস্টমার পাওয়া যায়। তো সেখান থেকে যখন আমি কাস্টমারগুলোকে হ্যান্ডেল করি, তখন বাড়ি থেকে অনলাইনে তাদেরকে পারচেজ করে দেওয়া হয় সব কিছু। একটা দুটো শাড়ি দেখাও যেগুলো তোমার খুব চয়েসের শাড়ি, ভালো কাজের শাড়ি। এই দেখেন, এইগুলো যেরকম আছে 22 কালারের শাড়ি। এগুলো কি তসরের ওপরে? তসরের উপর আছে। মানে 22টা কালার? হ্যাঁ 22টা কালার আছে। বাহ। এই দেখেন, স্কার্ট পাড়ের 22 কালার আছে। এগুলো তোমাদের কিরকম দামে বিক্রি হয়? এগুলো 8,500 করে দিই। আচ্ছা, এটা ডাই তসরের মধ্যে আছে। ওকে। এটা আঁচল আছে, এটা বডি আছে। এটা 9,500 আছে। আচ্ছা, এটাও ভালো দেখতে। এটা গাছি বাই গাছি তসর আছে। বাহ, সুন্দর। এগুলো কিরম দাম? এটা 13,500। নিরুপাদি, খুব ভালো, আরো ব্যবসা সুন্দর করে বড় করো।